মালিতে সামরিক অভ্যুত্থানের পর বৈঠকে পশ্চিম আফ্রিকার নেতারা। করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশে লকডাউন আরও এক সপ্তাহ। সীমান্তবর্তী 7টি জেলায় কঠোর লকডাউনের সুপারিশ। রাজশাহীর একজন ভাইরোলজিস্ট। রাজশাহীতে পাওয়া যাচ্ছে, চাপাই লোক রাজশাহীতে আসছে, আবার রাজশাহী থেকে ঢাকাতেও চলে যাচ্ছে। তাহলে তো এটা ছড়াতে তো খুব একটা টাইম লাগবে না, সে কারণে অবশ্যই এখনই বাড়ানো উচিত। ফাইজার বায়োএনটেকের 1 লাখ টিকা আসছে আগামীকাল। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের 40 বছর আজ। দুবার রাষ্ট্রীয় সফরে ভারতে গিয়েছিলেন তিনি। শুনবেন এ সম্পর্কে। এসব নিয়েই শুরু হচ্ছে বিবিসি বাংলার প্রবাহ। অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, মিজানুর রহমান খান। এই অধিবেশন আপনারা রেডিওতে FM প্রচার তরঙ্গ ছাড়াও ইন্টারনেটে শুনতে পাচ্ছেন বিবিসি বাংলার ওয়েবসাইট থেকে। মালিতে গত 9 মাসের মধ্যে দুবার সামরিক অভ্যুত্থানের পর কী করণীয় সে বিষয়ে আলোচনা করতে পশ্চিম আফ্রিকার নেতারা আজ গানার রাজধানী আক্রাতে বৈঠকে বসছেন। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে মালিতে ইসলামপন্থী চরমপন্থা বেড়ে গেলে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো তার সৈন্যদের প্রত্যাহার করে নেওয়ারও হুমকি দিয়েছেন। মালিতে সবশেষ অভ্যুত্থানটি হয়েছে গত সপ্তাহে। এই অভ্যুত্থানের নেতা এবং বর্তমানে অন্তর্বর্তী প্রেসিডেন্ট কর্নেল আসিমি গোইতাও আঞ্চলিক নেতাদের এই আলোচনায় যোগ দিচ্ছেন। আরও শুনুন মুন্নি আক্তারের কাছে। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশটিতে ইসলামপন্থী চরমপন্থা বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন আন্তর্জাতিক নেতারা। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেছেন, সেরকম কিছু হলে তার দেশ মালি থেকে সৈন্য প্রত্যাহার করে নিবে। কয়েক মাসের মধ্যে দেশটিতে দ্বিতীয়বারের মতো সামরিক অভ্যুত্থানের পর মিস্টার ম্যাক্রো বলেছেন, দেশটিতে ইসলামপন্থীদের তৎপরতা বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। সাহেল অঞ্চলে 5,000-এরও বেশি ফরাসি সৈন্য ইসলামপন্থী চরমপন্থার বিরুদ্ধে লড়াই করছে। ফরাসি সৈন্যরা 2013 সাল থেকে জঙ্গি তৎপরতা মোকাবেলায় মালি, মৌরিতানিয়া, নিজের, বার্কিনা ফাসো এবং সাদের সরকারি বাহিনীগুলোকে সহায়তা করছে। গত সপ্তাহে মালিতে যে সামরিক অভ্যুত্থান হয়েছে তাতে নেতৃত্ব দিয়েছেন কর্নেল আসিমি গোইতা। অভ্যুত্থানের দুদিন পর দেশটির সাংবিধানিক আদালত শুক্রবার তাকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে। এর আগে তিনি মালির প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীকে গ্রেফতার করার নির্দেশ দেন। তিনি বলেন, তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, ফলে তাদের সরিয়ে দেওয়া প্রয়োজন ছিল। কর্নেল আসিমি গোইতার এই নির্দেশের পরপরই প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা হয়। পরে তারা দুজন পদত্যাগ করেছেন এবং তাদেরকে ছেড়েও দেওয়া হয়েছে। এর আগে গত বছরের অগস্ট মাসে যে সামরিক অভ্যুত্থান হয়েছিল তাতেও নেতৃত্ব দিয়েছেন কর্নেল গোইতা। সে সময় তিনি নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকার কেইতাকে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য করেন। দ্বিতীয়বারের অভ্যুত্থানের পর তিনি খুব শীঘ্রই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং বলেছেন, পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আগামী বছরেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এরকম পরিস্থিতিতেই পশ্চিম আফ্রিকার নেতারা আজ গানার রাজধানী আক্রায় বৈঠকে বসতে যাচ্ছেন এবং এই আলোচনায় কর্নেল আসিমি গোইতাও যোগ দিচ্ছেন। মুন্নি আক্তার। বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে চলমান লকডাউনের সময়সীমা আবারও বাড়ানো হয়েছে। সরকারি এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, 30শে মে মধ্যরাত থেকে, অর্থাৎ আজ মধ্যরাত থেকে 6ই জুন মধ্যরাত পর্যন্ত সব ধরনের বিধিনিষেধ জারি থাকার মেয়াদ বাড়ানো হলো। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা যখন কমে আসছে তখনই লকডাউনের সময়সীমা বাড়ানোর ঘোষণা দেওয়া হলো। ঢাকা স্টুডিও থেকে যোগ দিচ্ছেন সংবাদদাতা শাহনাজ পারভিন। শাহনাজ, সরকারি ঘোষণায় কি বলা হয়েছে? মিজান, বাংলাদেশে আগে করোনা ভাইরাসের পরিসংখ্যানটা একটু দিয়ে নিতে চাই যে বাংলাদেশে গত একদিনে অর্থাৎ গত 24 ঘন্টায় আরও 1,444 জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে এবং আক্রান্তদের মধ্যে মারা গেছেন 34 জন। এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে যদিও বলা হচ্ছে যে দেশব্যাপী সংক্রমণের হার স্থিতিশীল রয়েছে, তবুও লকডাউন বাড়ানোর এই ঘোষণাটি আজকে দেওয়া হয়েছে। এবং প্রজ্ঞাপন অনুযায়ী
যে প্রজ্ঞাপন ঘোষণা করা হয়েছে তাতে বলা হয়েছে যে আগে যে শর্তগুলো রয়েছে করোনা ভাইরাসের এই সংক্রমণ ঠেকাতে লকডাউনের, সেই শর্তগুলোই কার্যকর থাকবে। যেমন ধরুন, অর্ধেক আসন ফাঁকা রাখার শর্তে দূরপাল্লার গণপরিবহন চলাচল করার অনুমতি থাকবে। সরকারিভাবে পরিচালিত ট্রেন চলাচল করবে, এই সেরকম অর্ধেক যাত্রী নিয়ে যাত্রীবাহী লঞ্চও সেভাবে চলাচল করবে। হোটেল রেস্তোরাঁয় সামাজিক দূরত্ব বজায় রেখে খাবার পরিবেশন করা যাবে। বিভিন্ন ধরনের যেগুলোকে বলে অনেক মানুষের ভিড় এড়িয়ে চলা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক পরা বাধ্যতামূলক। তার মানে শাহনাজ, ধরনের আগে নিয়মগুলো যেসব রয়েছে। বিধিনিষেধ ছিল সেগুলিই আছে, এগুলি আসলে কতটা মানছে মানুষ? আসলে মিজান, কাগজে কলমে বিধিনিষেধ জারি থাকার কথা রয়েছে বেশ কিছুদিন যাবতই। মানে অনেক দিন যাবতই লকডাউন চলছে, কিন্তু বাংলাদেশে এটি মানতে দেখা যাচ্ছে না। বেশ দোকানপাট যেমন ঈদের আগেই খুলে দেওয়া রয়েছে, ঈদের আগেই জেলার ভেতরে যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। রাস্তায় নামলে লোকজনের মুখে মাস্ক সেভাবে দেখা যায় না। যেটি বেশ কিছুদিন যাবতই দেখা যাচ্ছে যে শব্দটি শুধু লকডাউনই রয়েছে, কিন্তু বাস্তবে এটিকে খুব একটা পালন করতে দেখা যাচ্ছে না মানুষজনের মধ্যে। শাহনাজ, আপনাকে অনেক ধন্যবাদ। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, করোনা ভাইরাস পরিস্থিতি খারাপ হওয়ার কারণে সীমান্তবর্তী আরও 7টি জেলায় কঠোর লকডাউন ঘোষণা হতে পারে আজই। এসব জেলার কোনোটিতে নমুনা পরীক্ষার অনুপাতে সংক্রমণের হার 50% মতো। ভারত ভ্রমণ করেননি এমন ব্যক্তির শরীরেও অতি সংক্রমণশীল ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। ঢাকা থেকে আরও জানাচ্ছেন শাহনাজ পারভিন। আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ভার্চুয়াল বুলেটিনে জানানো হয়েছে যে বিশেষজ্ঞদের নিয়ে গঠিত করোনা ভাইরাস বিষয়ক কারিগরি কমিটি সীমান্তবর্তী আরও 7টি জেলায় লকডাউন জারি করার সুপারিশ করেছে। করোনা ভাইরাসের সংক্রমণ অনেক বেশি ঊর্ধ্বমুখী হওয়ায় নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনা জেলার জন্য এই লকডাউনের সুপারিশ করা হয়েছে। ইতোমধ্যেই লকডাউন রয়েছে চাঁপাইনবাবগঞ্জে। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্রদের একজন ডাক্তার রোবেদ আমিন জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ সহ এসব জেলায় গত 24 ঘন্টায় সংক্রমণ আরও বেড়েছে। এই যে 8টা জায়গাতে আমরা সংক্রমণটা গত 24 আওয়ার্সের মধ্যে বেড়ে গেছে। ধরেন কোনোটাতে 30, কোনোটা 35, কোনোটা 40, কিন্তু আগে 24 আওয়ার্সের তুলনায় সবগুলো বাড়ছে, যেসব জায়গাতে আমরা সুপারিশ করেছি আর কি। কিন্তু এখন পর্যন্ত গত 24 আওয়ার্সে 8টাতে দেখা যাচ্ছে যে বেশি পরিমাণ বেড়ে যাচ্ছে। এই জন্য 8টা আপনাদের আজকে সিদ্ধান্ত হওয়ার কথা আর কি, লকডাউনের ব্যাপারে। লোকাল ট্রান্সমিশন তো হচ্ছে, কারণ যারা আছে তাদের সবারই ভারত থেকে আসা ট্রান্সমিট অথবা আপনার ট্রাভেল হিস্ট্রি নাই। লোকাল ট্রান্সমিশন তো শুরু হয়ে গেছে স্থানীয়দের মধ্যে ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়ানো, কিন্তু এটা যাতে কমিউনিটিতে না হয় সেই জন্য ব্যবস্থা নেওয়ার চেষ্টা করার জন্য বলা। আমি কমিউনিটি ট্রান্সমিশন হলে তো অবশ্যই করি। বর্তমানে সারা দেশে নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার রয়েছে 10% কিছু বেশি। সেখানে সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে শনাক্তের হার 50% বেশি, যা রাজশাহী ও নওগাঁয় প্রায় 50, নাটোরে 41 এবং সাতক্ষীরায় 40% মতো। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ভাইরোলজিস্ট ডাক্তার সাবেরা গুলনাহার জানিয়েছেন, তাদের হাসপাতালে কোভিড-19 আক্রান্ত রোগীদের জন্য নির্ধারিত শয্যা ইতিমধ্যেই সব ভরে গেছে। তিনি বলছেন, সেখানে চিকিৎসার জন্য শয্যা ও অন্যান্য সরঞ্জামাদি আরো বাড়ানো খুবই জরুরি। রাজশাহীতে এখন অনেক সংক্রমণের হার অনেক বেশি হয়ে গেছে। এখন বর্তমানে চাপাই আমরা 50 আপ পাচ্ছিলাম পার্সেন্টেজ, এখন রাজশাহী ওই কাছাকাছি ওরকমই হয়ে গেছে। তার আগে এটা 30 ছিল, এখন এটা বাড়তে বাড়তে 50 হয়ে গেছে। আমাদের সক্ষমতা যা আছে তার চূড়ান্ত এখন চলছে। এখন এর চেয়ে বেশি হয়ে গেলে কিভাবে করবে সেটা জানি না। এটা তো খুব বেশি টাইম লাগে না, তাই না? যেভাবে ধরেন রাজশাহীতে পাওয়া যাচ্ছে, চাপাই লোক রাজশাহীতে আসছে, আবার রাজশাহী থেকে ঢাকাতেও চলে যাচ্ছে, তাহলে তো এটা ছড়াতে তো খুব একটা টাইম লাগবে না। সে কারণে অবশ্যই এখনই বাড়ানো উচিত। ওদিকে চাঁপাইনবাবগঞ্জে শনাক্তের হার প্রায় 60% কাছাকাছি উঠে যাওয়ায় 24 মে থেকে সেখানে লকডাউন জারি রয়েছে, কিন্তু ঠেকানো যাচ্ছে না অন্য জেলায় মানুষের যাতায়াত। স্থানীয় সংবাদদাতারা জানাচ্ছেন, মানুষ পায়ে হেঁটে বা অটোরিকশায় করে রাজশাহী জেলায় যাচ্ছেন, সেখান থেকে তাদের গন্তব্য ঢাকা শহর। বাংলাদেশে এই মাসের 8 তারিখ প্রথম করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। গতকালও 13 জনের শরীরে অতিমাত্রায় সংক্রমণশীল এই করোনা ভাইরাসের ধরনটি পাওয়া গেছে, যা
যার মধ্যে চাঁপাইনবাবগঞ্জেই 7 জন রয়েছেন, যাদের কেউই সম্প্রতি ভারত সফর করেননি। এ থেকে আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশে ভারতীয় ভ্যারিয়েন্টের সামাজিক সংক্রমণ সম্ভবত শুরু হয়ে গেছে। যশোর জেলার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শেখ আবু শাহিন বলছেন, তার জেলা যে কারণে ঝুঁকিতে। যশোর সবসময় ঝুঁকিপূর্ণ একটা জেলা, যে কোনো সংক্রামক ব্যাধি বা অন্যান্য সমস্যার জন্য, কারণ এটা ভৌগোলিক অবস্থানগত কারণে এমন একটা জায়গায় আছে যে অন্যান্য জেলার লোকজনের উপর দিয়ে যাতায়াত করে, যে কারণে আশেপাশের জেলায় সংক্রমণ বেশি থাকে। সেক্ষেত্রে এখানেও বেশি হওয়ার সম্ভাবনা থেকে যায়। আর ভারতীয় লোকজন যেহেতু এখানে কোয়ারেন্টাইনে আছে, তো সেহেতু মানে সাধারণ মানুষও মনে করে যে এখানে হয়তো সংক্রমণ বাড়তে পারে। এটা একটা সম্ভাবনার কথা থেকেই যায়। গত 26 এপ্রিল থেকে বাংলাদেশের সাথে ভারতের সীমান্তে স্থল বন্দরগুলো বন্ধ রয়েছে, যা আজ আবারও 14 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে স্থল সীমান্ত হয়ে ভারত থেকে বাংলাদেশিদের দেশে ফেরা ও পণ্য পরিবহন অব্যাহত রয়েছে। এ ছিল ঢাকা থেকে পাঠানো শাহনাজ পারভিনের প্রতিবেদন। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন, আমেরিকার কোম্পানি ফাইজার ও জার্মান জৈব প্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি করোনা ভাইরাসের টিকার প্রথম চালান আগামীকাল সোমবার বাংলাদেশে এসে পৌঁছাবে। কর্তৃপক্ষ বলছে, কোভ্যাক্সের প্রায় 1 লাখ ডোজ টিকা আসার পর আপাতত সেটা হিমাগারে সংরক্ষণ করা হবে। পরে সিদ্ধান্ত নেওয়া হবে এর বিতরণ এবং ব্যবস্থাপনা নিয়ে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, ফাইজারের এই টিকা নিয়ে বাংলাদেশকে কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। কী সব চ্যালেঞ্জ জানার চেষ্টা করেছেন ফারহানা পারভিন। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডাক্তার রোবেদ আমিন বিবিসিকে জানিয়েছেন, ফাইজারের টিকা যেহেতু -70 ডিগ্রি তাপমাত্রা রাখতে হবে, তাই আসার পরেই সেটা ঢাকার তেজগাঁওয়ে কেন্দ্রীয় হিমাগারে রাখতে হবে। আমেরিকার কোম্পানি ফাইজার ও জার্মান জৈব প্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি কোভ্যাক্সের 1,06,000 ডোজ টিকা কাদের দেওয়া হবে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, টিকা বিতরণ এবং ব্যবস্থাপনা নিয়ে 2-1 দিনের মধ্যে বৈঠক হবে, সেখান থেকেই সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই কোভ্যাক্স টিকার প্রথম চ্যালেঞ্জটি মনে করছেন এটা সংরক্ষণের জন্য যে তাপমাত্রা দরকার সেটা নিয়ে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বেনজির আহমেদ বলেন, ফাইজারের টিকা সংরক্ষণের জন্য ঢাকার বাইরে এত কম তাপমাত্রার হিমাগার নেই। প্রত্যেকটা টিকার একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, যে তাপমাত্রায় টিকাটা সংরক্ষণ করতে হয়। তো ফাইজারের টিকার বেলায় এইটা 60-70 ডিগ্রি মাইনাস, অর্থাৎ অত্যন্ত নিচু তাপমাত্রা লাগে। একটা উদাহরণ দিলে বোঝা যায়, আমাদের যে ডিপ ফ্রিজ সেখানে তাপমাত্রা -20-23 ডিগ্রি সেন্টিগ্রেড, সেক্ষেত্রে এটা হলো -60-70, মানে কোয়াইট লো। এরকম মানে কম তাপমাত্রার ফ্রিজ আমাদের কম, এটা একটা চ্যালেঞ্জ আমাদের। তো আমাদের ঢাকায় 5 লাখ টিকা সংরক্ষণ করার মতো এরকম ফ্রিজ আছে। তো সুতরাং আমরা ঢাকায় এটা সংরক্ষণ হয়তো করতে পারবো, কিন্তু ঢাকার বাইরে টিকাটা এই মুহূর্তে এই তাপমাত্রায় সংরক্ষণ করা একটু চ্যালেঞ্জ। বাংলাদেশে প্রথম টিকাদান কর্মসূচি শুরু করে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে, কিন্তু ভারতের সেরাম ইনস্টিটিউট নির্দিষ্ট সময়ে টিকার চালানগুলো দিতে ব্যর্থ হলে সরকার বিকল্প পথ খুঁজতে থাকে। এর এক পর্যায়ে বাংলাদেশের ওষুধ প্রশাসন বাংলাদেশে ব্যবহারের জন্য 4টি টিকাকে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য অনুমোদন দেন। এর মধ্যে ফাইজারের টিকা একটি। অ্যাস্ট্রাজেনেকার টিকা সরকারের বিভিন্ন বিবেচনায় নানা শ্রেণী পেশার মানুষের মধ্যে দেয়া হচ্ছে। চীনের তৈরি সিনোফার্ম প্রথম পর্যায়ে মেডিকেল স্টুডেন্ট, নার্সদের মধ্যে দেয়া শুরু হয়েছে 25 মে থেকে। বাংলাদেশের ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ, যারা টিকা বিষয়ে বিভিন্ন নীতিমালা নিয়ে সরকারকে পরামর্শ দেয়, তারা বলছে ফাইজারের টিকা নিয়ে তারা কিছু পরামর্শ সরকারকে দেবে। সেখানকার সদস্য বেনজির আহমেদ বলছেন, যেহেতু ফাইজারের টিকা 12 বছর বয়সের পরেই নেওয়া যায়, তাই তারা আলোচনা করেছেন 12 থেকে 18 বছর বয়সের মধ্যে যারা প্রতিবন্ধী শিশু এবং নানা রকম স্বাস্থ্য ঝুঁকিতে আছেন তাদেরকে যাতে এই টিকাটা দেয়া হয়। যাদের বয়স 12 বছরের ঊর্ধ্বে, 12 বছর পর্যন্ত টিকাটা দেওয়া যায়। এই প্রতিবন্ধী যারা ঢাকায় বসবাস করে অথবা যারা ঢাকায় এসে টিকাটা নিতে পারবে, যেমন ধরেন আমরা যেটা অটিস্টিক বেবি বলি, অটিস্টিক যে চিলড্রেনরা আছে, কিংবা ধরেন আরো যে নানা ধরনের নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার আছে, অথবা কিছু মেটাবলিক ডিসঅর্ডার আছে, এরকম যারা ভোগে তারা ঝুঁকিপূর্ণ, তাদেরকে এই টিকাটা আমরা দিতে পারি। এবং সেইটা 53,000 লোককে টিকা দেওয়া যাবে। 1,06,000 যদি আমরা টিকা পাই, তাহলে এই 53,000 হয়তো ওদেরকে কভার করা যাবে।
ফাইজারের এই টিকা যারা ঢাকায় বসবাস করেন তারাই মূলত দিতে পারবেন বলে বিশেষজ্ঞরা মতামত দিচ্ছেন। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে চীনের সিনোফার্মের টিকা পরীক্ষামূলকভাবে ২,০০০ জনকে দেওয়া হবে। অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডাক্তার রোবেদ আমিন বলেছেন, চীনের এই টিকা যারা গ্রহণ করবেন তারা ৭ থেকে ১০ দিন পর্যন্ত পর্যবেক্ষণে থাকবেন। সিনোফার্মের টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা তা দেখার পর নিয়মিত টিকাদান কার্যক্রম শুরু হবে বলে তিনি মন্তব্য করেন। ফারহানা পারভিন, ঢাকা থেকে। আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ। এবারে মাসুদ হাসান খানের কাছে বিশ্বের আরও কিছু খবর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু তার রাজনৈতিক বিরোধীদের বোঝানোর চেষ্টা করছেন যেন তারা তাকে ক্ষমতাচ্যুত করতে পারে এমন একটা কোয়ালিশন গঠন না করেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম বলছে, বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিড এখন কট্টর ডানপন্থী ইয়ামিনা পার্টির নাফতালি বেনেটের সাথে একটি চুক্তির কাছাকাছি চলে এসেছেন। বলা হচ্ছে যে তারা ইসরায়েলি রাজনীতির ডান, বাম ও মধ্যপন্থীদের বিভিন্ন উপদলকে মিলিয়ে এমন একটি সরকার গঠন করতে চান যা হবে পরিবর্তনের পক্ষে। কিন্তু মিস্টার নেতানিয়াহু নিজেও সম্ভাব্য কোয়ালিশন অংশীদারদেরকে তার সাথে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগি করার একটি পাল্টা প্রস্তাব দিয়েছেন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি ফিলিস্তিনি হামাস গোষ্ঠীর সাথে একটি যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে মিশর সফর করছেন। মিশরের মধ্যস্থতাকারীরা এই চুক্তি করার ক্ষেত্রে ভূমিকা পালন করছিলেন এবং গত ১৩ বছরের মধ্যে এই প্রথমবার কোনো ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী মিশর সফর করলেন। একই সময়ে হামাসের সাথে আলোচনার জন্য মিশরীয় গোয়েন্দা প্রধানের গাজা সফরের কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের মায়ামি শহরের পুলিশ বলছে সেখানে এক গুলিবর্ষণের ঘটনায় কমপক্ষে ২ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে। পুলিশ বলছে ৩ ব্যক্তি একটি সঙ্গীতানুষ্ঠানে ঢুকে পড়ে এবং অ্যাসল্ট রাইফেল ও হ্যান্ডগান দিয়ে জনতার উপর নির্বিচার গুলিবর্ষণ চালায়। আক্রমণকারীদের ধরতে এখনো অনুসন্ধান চলছে। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় হাজার হাজার সরকারপন্থী বিক্ষোভকারী তাদের ভাষায় দেশটির টিগ্রে অঞ্চলের গৃহযুদ্ধে বিদেশি হস্তক্ষেপের প্রতিবাদে এক সমাবেশ করছে। যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ইথিওপিয়ার কর্মকর্তাদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ এবং অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা সীমিত করায় বিক্ষোভকারীরা এর নিন্দা করে। ইথিওপিয়ায় যুক্তরাষ্ট্রের এরকম প্রকাশ্য সমালোচনা বেশ বিরল ঘটনা। কোভিডে মারা যাওয়া এক ব্যক্তির দেহ নদীতে ফেলে দেওয়া হচ্ছে এমন একটি ভিডিও ফাঁস হওয়ার পর ভারতের উত্তরপ্রদেশের কর্মকর্তারা এ নিয়ে তদন্ত শুরু করেছে। বলরামপুর জেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, করোনা ভাইরাস সংক্রান্ত জটিলতায় ওই ব্যক্তি মারা যান। ভারতের পল্লী অঞ্চলে কোভিড মহামারীর দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর শত শত লাশ গঙ্গা নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। থাইল্যান্ডে বন্দিতে উপচে পড়া কারাগারগুলোতে দ্রুত কোভিড-১৯ বিস্তার ঘটায় দেশটিতে করোনা ভাইরাসের সংক্রমণ অব্যাহতভাবে বাড়ছে। রোববার থাইল্যান্ডের কর্তৃপক্ষ ৪,৫০০-এর বেশি নতুন সংক্রমণ রেকর্ড করেছে। এর প্রায় অর্ধেকই কারাগারের ভেতরে। মাসুদ হাসান খান। এবারে খেলার খবর। খেলার খবর পড়ছি রায়হান মাসুদ। শুরুতেই ক্রিকেট। ১ বছরেরও বেশি সময় পর মাঠে গড়াতে যাচ্ছে ঢাকার তো বটেই বাংলাদেশের ক্রিকেটারদের অন্যতম আয়ের উৎস যে টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি ও আসন্ন টি-20 বিশ্বকাপের বিবেচনায় এবারে পাল্টে গেছে খেলার ফরম্যাট। সাধারণত ৫০ ওভার অর্থাৎ ওয়ানডে ক্রিকেট খেলা হলেও এবারে হবে টি-20। করোনা ভাইরাসের পরিস্থিতি বিবেচনায় গত ২৬ ও ২৮ তারিখ দুটো করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছে ক্রিকেটার সহ সংশ্লিষ্টদের। সামনেও পরীক্ষা করানো হবে বলে জানিয়েছেন এই টুর্নামেন্টটির কর্মকর্তা কাজী ইনাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইউটিউব চ্যানেলে সবগুলো ম্যাচ লাইভ স্ট্রিমিং করার কথা জানান কর্তৃপক্ষ। বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন এই আসরের প্রস্তুতি নিয়ে বলেন, আলহামদুলিল্লাহ আগের চেয়ে তো অনেক ভালো। আমি আজকে বোলিং করলাম, 40-50% ইন্টেন্সিটি ছিল, তো কোনো রকমের ব্যথা অনুভব করি নাই, বাট ভালো আলহামদুলিল্লাহ, বেটার, আগের চেয়ে তো অনেক বেটার। ওদিকে আজ শুরু হয়েছে টেনিসের গ্র্যান্ড স্ল্যাম আসর ফ্রেঞ্চ ওপেন। আন্তর্জাতিক করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় নানা সময় বদলের পর অবশেষে শুরু হলো বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম। আজ রোমানিয়ার টাইগার বিপক্ষে জয় পেয়েছেন জাপানের টেনিস তারকা নাওমি ওসাকা। ওদিকে এই মুহূর্তে বিশ্বব্যাপী ফুটবল বিরতিতে চলছে নানা ধরনের প্রীতি ম্যাচ। সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে আজ রাত ১২টা ১৫ গত রাতে হয়ে গেছে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ, যেখানে চেলসি নিজেদের দ্বিতীয় ইউসিএল শিরোপা নিশ্চিত করেছে। ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এই শিরোপা নিশ্চিত করে চেলসি। এই ম্যাচের ম্যাচ সেরার পুরস্কারটি পেয়েছেন বিশ্বকাপ জয়ী ফরাসি ফুটবলার এনগোলো কন্তে।
ওদিকে সুইজারল্যান্ডের মোটরসাইকেল প্রতিযোগিতা মোটো3-তে একজন রাইডার যার নাম জেসন ডুপাস্কয়ার তিনি হাসপাতালে মারা গেছেন। এটি রেস চলাকালীন সময়ে 3টি বাইকের সংঘর্ষে ইটালিতে শনিবার এই দুর্ঘটনা ঘটে। 19 বছর বয়সী ডুপাস্কয়ার সংঘর্ষ লাগার সাথে সাথে আরেকটি বাইকের সাথে ধাক্কা খান। খুব দ্রুত তাকে ফ্লোরেন্স হাসপাতালে উড়িয়ে নেওয়া হলেও তিনি মারা যান। ফুটবলের আরও খবর, দীর্ঘ অপেক্ষার পর ব্রেন্টফোর্ড ইংলিশ প্রিমিয়ার লিগে জায়গা করে নিয়েছে। চ্যাম্পিয়নশিপ প্লে অফ ফাইনালে সোয়ানসি সিটিকে হারিয়ে আগামী মৌসুমের প্রিমিয়ার লিগে খেলা নিশ্চিত করেছে লন্ডনের এই ক্লাব। ওয়েম্বলি স্টেডিয়ামে 2-0 গোলের জয় পায় ক্লাবটি 74 বছর পর ইংল্যান্ডের শীর্ষ লিগে ফিরেছে ব্রেন্টফোর্ডের সাথে 2021-22 মৌসুমের প্রিমিয়ার লিগে জায়গা করে নিয়েছে নরউইচ সিটি এবং ওয়াটফোর্ড। লিগ থেকে অবনমন হয়েছে শেফিল্ড ইউনাইটেড, ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন ও ফুলহ্যামের। রায়হান মাসুদ। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমান হত্যাকাণ্ডের 40 বছর হয়েছে আজ। 1981 সালের 30 মে চট্টগ্রামে সামরিক অভ্যুত্থানে তাকে হত্যা করা হয়। রাষ্ট্রপতি হিসেবে তিনি ভারতে 2টি রাষ্ট্রীয় সফর করেছিলেন, আর দুটোতেই দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল বলে জানাচ্ছেন দিল্লিতে পর্যবেক্ষক ও সাবেক কূটনীতিকরা। জিয়াউর রহমানের আমলে ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূত ছিলেন যিনি, সেই মুচকুন্দ দুবে বিবিসিকে বলেছেন 1980 সালে তার দিল্লি সফরের পর বাংলাদেশ ভারতকে প্রাকৃতিক গ্যাস বেচতে রাজি হয়েছিল। এর আগে তার ভারত সফরের সময় স্বাক্ষরিত হয়েছিল ফারাক্কা নিয়ে অন্তর্বর্তী একটি সমঝোতা, যা পরে গঙ্গা চুক্তির ভিত গড়ে দেয়। দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতির জন্য দীর্ঘদিন পরিচিত ছিল যে রাজনৈতিক দল, সেই বিএনপির প্রতিষ্ঠা জিয়াউর রহমানের হাতেই। অথচ দিল্লিতে সাবেক কূটনীতিবিদদের বিশ্বাস, ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তিনি কিন্তু শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং একটা বাস্তববাদী দৃষ্টিভঙ্গি নিয়েই চলতেন। বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে তিনি যখন 77-এর ডিসেম্বরে প্রথমবার দিল্লিতে পা রাখেন, তখন ভারতে প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের সরকার, আর পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ বিভাগের দায়িত্বে তরুণ কর্মকর্তা মুচকুন্দ দুবে। জিয়াউর রহমান had a pragmatic attitude towards India. Unlike Khaleda, he was not working in close alliance with Pakistan intelligence agency. মিস্টার দুবে এদিন বিবিসি বাংলাকে বলছিলেন, বাস্তববাদী জিয়াউর রহমানের ওপর ভারতও কিন্তু ভরসা রাখত। ভারতের বিশ্বাস ছিল পরে তাঁর স্ত্রী খালেদা জিয়া পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চললেও জিয়া কোনোদিনই তা করেননি। স্বল্পবাক, সামরিক শৃঙ্খলায় মোড়া মানুষটি ভারতের প্রধানমন্ত্রীদের সঙ্গে সবসময় উচিত ব্যবহার করেছেন। পাশাপাশি তিনি যে একটি সার্বভৌম দেশের প্রতিনিধিত্ব করছেন, সফরে সেটা সবসময় খেয়াল রাখতেন। নিজের ও নিজ দেশের আত্মমর্যাদা নিয়েও ছিলেন অত্যন্ত সচেতন। 77-এর সেই সফরেই সই হয়েছিল ফারাক্কা নিয়ে একটি অন্তর্বর্তী সমঝোতা, যার বেশ কিছুদিন আগে থেকেই জিয়াউর রহমান গঙ্গার জলের ন্যায্য ভাগ নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সরব হতে শুরু করেন। 77-এর স্বাধীন ভারতের প্রথম অকংগ্রেসি সরকার ক্ষমতায় আসার পর তাঁর সেই দাবি মেটার পথ প্রশস্ত হয়, বলছিলেন দিল্লির একটি নামী স্ট্র্যাটেজিক থিঙ্ক ট্যাঙ্কের বাংলাদেশ গবেষক স্মৃতি পটনায়ক। ফারাক্কা, because that was held as a important agreement for Ziaur Rahman. কেন কি Ziaur Rahman had raised this in the Colombo NAM summit তখন, and UN also, দুই জায়গায়। UN যখন ইন্ডিয়া said that we will resolve it bilaterally. আর মোরারজি দেশাই যখন সরকার আসলো, they looked at a non-Congress government to be friendly with a government, মানে যেটা কি মানে আওয়ামী লীগ নয়, because আওয়ামী লীগ কংগ্রেস মানে অলমোস্ট দে ওয়ার্ক টুগেদার না লিবারেশনের সময়, তো এইটা একটা ছিল। এরপর যখন 80 সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট জিয়া আবার সস্ত্রীক দিল্লিতে এলেন, তখন ভারতে সদ্য ক্ষমতার পালাবদল হয়েছে, আবার প্রধানমন্ত্রী হয়েছেন ইন্দিরা গান্ধী। সেই সফরেও জলসম্পদের উপযুক্ত বন্টন নিয়ে দুদেশের কথা হয়েছিল, কিন্তু কার্যত হিমঘরে চলে গিয়েছিল ইন্দিরা ও শেখ মুজিবের মধ্যে 75-এ সই হওয়া মৈত্রী চুক্তি। Because Zia was from the Bangladesh military. So obviously when Mujib signed the treaty of peace and friendship, very explicitly the clauses were of mutual security. মানে ওদের যদি কোনো সমস্যা হয় ইন্ডিয়া বাংলাদেশ কাছে দাঁড়াইবে, আর ইন্ডিয়ার কোনো সমস্যা হবে তাহলে বাংলাদেশ আছে ইন্ডিয়ার কাছে দাঁড়াইবে। So that was something which the military did not take it very well. উনার তখন ছিল that somewhere India is also responsible for relegating the military to a secondary position. দেশের সেনাবাহিনীর ভূমিকা গৌণ হয়ে যাবে, এটা জিয়াউর রহমান মেনে নিতে না পারলেও ভারতকে প্রাকৃতিক গ্যাস বেচার প্রস্তাবে তিনি কিন্তু সায় দিয়েছিলেন 80-র সেই সফরেই। ততদিনে মুচকুন্দ দুবে ঢাকায় ভারতের হাই কমিশনারের পদে।
Actually, on the selling of gas to India, we had agreed on everything except the price. And the price was being negotiated when Zia was assassinated. মিস্টার দুবে বলছিলেন গ্যাস বিক্রির সব কথাবার্তা কিন্তু পাকা হয়ে গিয়েছিল, শুধু দামটা ছাড়া। 81-তে জিয়াকে যখন হত্যা করা হয় তখন ওই দাম নিয়েই আমাদের আলোচনা চলছিল। তার হত্যার পর সব ভেস্তে যায়। তার আগে কি পরিমাণ গ্যাস রপ্তানি হবে, কোথায় কারা পাইপলাইন বসাবে, সব ঠিক হয়ে গিয়েছিল। তখন তো আজকের মতো মুক্ত বাজার ছিল না। জিয়া চাইছিলেন বাজার দরে গ্যাস বেচতে, যেটা নিরূপণ করা কঠিন ছিল। আর আমরা বলছিলাম কস্ট প্লাস ফর্মুলায় দ্বিপাক্ষিক ভিত্তিতে গ্যাসের দাম ঠিক হোক। এরই মধ্যে চট্টগ্রাম সার্কিট হাউসে আততায়ীদের গুলিতে নিহত হন জিয়াউর রহমান। কদিন পরেই দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের এক রিপোর্টে লেখে, যদিও প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক খুব সহজ ছিল না, তারপরও তাঁর মৃত্যুর পর বাংলাদেশের পরিবেশ অস্থিতিশীল হয়ে উঠবে এই আশঙ্কা দিল্লিকে ঘিরে ধরেছে। দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। এবারে সোশ্যাল মিডিয়ার খবর। সোশ্যাল মিডিয়ায় আলোচিত সব খবরাখবর জানাতে হাজির হয়েছি আমি সঞ্জনা চৌধুরী, আর সাথে আছি আমি আফরোজা নীলা। আজকে সোশ্যাল মিডিয়া আলোচনার কেন্দ্র জুড়ে রয়েছে নতুন করে বিধিনিষেধ বাড়ানোর ইস্যুটি। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সরকার বিধিনিষেধের মেয়াদ 30 মে মধ্যরাত থেকে 6 জুন মধ্যরাত পর্যন্ত বাড়িয়েছে। আগেরবার যেসব বিধিনিষেধ ছিল এবার সেগুলোই বহাল থাকবে। আর এই খবরটি শেয়ার করেই দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা নানা ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন এবং ট্রল তো রয়েছেই। অপু দাস যেমন খবরটি শেয়ার করে লিখেছেন, আজ বাইরে বের হলাম, পুলিশের নাকি জরিমানা করার ক্ষমতা দেওয়া হয়েছে। থানার মোড়েই ফুটপাতে ফল বিক্রেতা, কারোর নাকি মাস্ক নাই, যশোরের অবস্থা খারাপ হচ্ছে। আবার সাতক্ষীরার খবরাখবর জানাচ্ছিলেন মোহাম্মদ তৌহিদ নামে একটি আইডি থেকে। তিনি লিখেছেন, সাতক্ষীরায় কোনো করোনা নাই, 100% মাস্ক ছাড়া মানুষ, কারো উপসর্গও নাই, আহারে তামাশা। আয়েশা উম্মি নামে একজন লিখেছেন, এটা কেমন লকডাউন, গাড়ি চলবে, দোকানপাট খোলা থাকবে, নিজের ইচ্ছে মতো মানুষ চলাফেরা করছে, এমন লকডাউন পৃথিবীর আর কোনো দেশে হচ্ছে বলে আমার মনে হয় না। এরকম নানান মতামত কিন্তু দেখা যাচ্ছে সঞ্জনা। আবার আরেকটি খবর কিন্তু দেখছি নীলা, যে সিলেটে যে একের পর এক ভূমিকম্পের খবরটি, সেটা নিয়েও মানুষ বেশ আলোচনা করছে। শনিবার সিলেটে প্রায় 4 বার স্বল্পমাত্রা ভূমিকম্প হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এরপর থেকে কিন্তু গণমাধ্যমে খবর আসছে যে ভূমিকম্পের কারণে সিলেটের পাঠানটুলা এলাকার পাশাপাশি 2টি বহুতল আবাসিক ভবন হেলে পড়েছে। যদিও বিবিসি বাংলাকে জানানো হয়েছে যে ভবনটি হেলে আছে ঠিকই, কিন্তু এর কারণ ভূমিকম্প কিনা সেটার সপক্ষে জোরালো কোনো তথ্য প্রমাণ আসলে কর্তৃপক্ষের কাছে এখনো আসেনি। তবে ঘটনাটি নিয়ে মানুষ উদ্বিগ্ন এবং সেটা নিয়ে বিভিন্ন কমেন্ট তারা পোস্ট করছেন। ঠিক বলেছেন সঞ্জনা। যেমন শিমস হোসেন নামে একজন লিখেছেন, এর পেছনে কারা দায়ী, কর্তৃপক্ষ কিভাবে 2টি ভবনের মাঝে ফাঁকা জায়গা না রেখে ভবন নির্মাণের অনুমোদন দিল, এরা মানুষের জীবন নিয়ে খেলছে। মোহাম্মদ মাহাদি হাসান সজীব তিনি যেমনটি বলছেন যে সিলেটে এতগুলো ভূমিকম্প হলো অথচ ঢাকায় কিছুই হলো না, সিলেট কি বাংলাদেশ থেকে আলাদা? আসলে ভূমিকম্পের মাত্রা এতটাই কম ছিল যে সেটা অনেক সিলেটবাসী আসলে টের পাননি। এছাড়া আজ ভিডিও গেম পাবজি, ফ্রি ফায়ারের মতো খেলার প্রভাবের খবরটি রয়েছে আলোচনায়। মূলত দামি ফোন, ইন্টারনেট খরচ না দেওয়ার কারণে চাঁদপুর ও বগুড়ায় শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনার খবরের পর এই ভিডিও গেমের খবরগুলো আলোচনায় উঠে আসে এবং এই নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন খবর প্রকাশ করেছে এবং যেটি বলা হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে অনলাইনে ভিডিও গেমের প্রতি শিশুদের আসক্তি বেড়েছে। এই নিয়ে অভিভাবক এবং বিশেষজ্ঞরাও তাদের উদ্বেগ প্রকাশ করেছেন। এই খবরটি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় কিন্তু মানুষ নানাভাবে তাদের উদ্বেগের কথা জানাচ্ছে সঞ্জনা। যেমন আশিক দেবনাথ তিনি যেমনটি লিখেছেন যে স্কুল কলেজ খুলে না দিলে যত ভালো ছাত্রই হোক পড়ায় মনোযোগী হতে পারবে না, সময় এসেছে এই বিষয়টি নিয়ে ভাবার। আবার ইউসুফ মোহাম্মদ জানিয়েছেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপর এই বিপর্যয় ও অশান্তির জের যে কতদূর গড়াবে তা কেউ বলতে পারবে না। সালমা বেগমের মন্তব্য, এই গেম সন্তানদের দূরে সরিয়ে নিচ্ছে, চারপাশে কি হচ্ছে তা তারা কখনো খেয়াল করে না, সারাক্ষণ 2 চোখ মোবাইলে, এমনকি ঠিকমতো খাবারও খায় কিনা সন্দেহ, মেজাজ খিটখিটে, কিছু বলা যায় না, অতি তাড়াতাড়ি এই গেম খেলা বন্ধ হোক। সেই সঙ্গে আরেকটি খবর প্রতিটি গণমাধ্যমে রয়েছে, সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকী আজ। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার 5 বছরের মাথায় 1981 সালে 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনা সদস্যের হাতে তিনি নিহত হন। এই খবরটি কিন্তু দেখছি যে সোশ্যাল মিডিয়াতে অনেক শেয়ার হচ্ছে এবং মানুষও পড়ছে। এবং বিবিসি বাংলার এই প্রতিবেদনটি কিন্তু আপনারা দেখতে পাবেন বিবিসি বাংলার ওয়েবসাইটে। আর এই সবই ছিল সোশ্যাল মিডিয়ায় আলোচিত খবরগুলো নিয়ে আমাদের আজকের আপডেট। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।
এরই সাথে শেষ করছি আজকের অনুষ্ঠান। পরবর্তী অধিবেশন পরিক্রমা শোনার আমন্ত্রণ জানিয়ে বিবিসির লন্ডন স্টুডিও থেকে আমি মিজানুর রহমান খান আপাতত এখানেই বিদায় চাইছি। ভালো থাকবেন।